হচ্ছে বেহালার শখের বাজারের দিকে, কারণ বেহালার শখের বাজার সেখানে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপির সভা মঞ্চে আগুন, ভাঙচুরের অভিযোগ, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বেহালার শখের বাজারে। তারপরেই ঘটনাস্থলে দমকল এবং পুলিশ বাহিনী পৌঁছয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। সভা মঞ্চের কাছে বরিশা ক্লাবে খেলা চলাকালীন এই হামলা হয়, এমনটাই অভিযোগ। আগে ছবিটা দেখাই আপনাদের, দেখুন বিজেপির একটি সভা মঞ্চ এবং সেই সভা মঞ্চের কাছে বরিশা ক্লাব, সেখানে খেলা চলাকালীন হামলা করা হয়, এমনটাই অভিযোগ। বেহালার শখের বাজার এই নিয়েই তুলকালাম পরিস্থিতি হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আর বিজেপির এই সভা মঞ্চ থেকেই উস্কানির অভিযোগ, বিপ্লব দেবের বিরুদ্ধে উস্কানির অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। উস্কানির পরই হামলার অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। বন্ধুরা, জায়গার নাম বেহালা, বেহালাকে বেহাল করে রেখেছে। যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহালাবাসী বাড়বে। সুভাষ চন্দ্র বোসকে স্মরণ করে প্রতি বছর 23 জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ফাইনাল, আজকে সেই সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে। তার আগে গিয়ে ওখানে দণ্ডবন্ধ করে দিয়ে চলে দক্ষিণ কলকাতা সভাপতি ছিল বিপ্লব দেব, স্টেজ থেকে উস্কানি দিয়েছে। তার নেতৃত্বে বেহালার যত বিজেপির ওয়ার্কার ছিল সবাই গেছে। আমরা সবাই নামে বিপ্লব দেবের নামে এফআইআর করবো। আমরা ক্লাবে ঢুকে হাঙ্গামা করেছে, বরিশা ক্লাব আগুন লাগানো হচ্ছে, সেটা কারা লাগানো। বিক্ষোভে মানুষ অনেক কিছু করতে পারে। আপনি আমার ঘরে ঢুকে মারবেন, আমরা যদি কিছু তার ঘটে তার দায় মানুষ নেবে না। বিজেপির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। সভা শেষে ক্লাবে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে ডায়মন্ড হারবার রোডের শখের বাজার মোড়ে অবরোধ করা হয়। অবরোধ বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সভা মঞ্চে হামলার অভিযোগ বিজেপির। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি জবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি, প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন। একটা জনসভা, সেই জনসভা পুলিশকে জানিয়ে চলছে। সেখানে একটি রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন, তিনি এসে ভাষণ দিচ্ছেন। আর সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের লোকেরা একদম রঘু ডাকাত, কালু ডাকাতের মতো দৌড়ে এসে হামলা করছে, চেয়ার টেবিল ভেঙে দিচ্ছে, এমনকি সব জায়গাতে আগুন অব্দি লাগিয়েছে, ওরা অগ্নিসংযোগ করেছে। এটাকে কি বলবেন? বর্বরতা নয়? বিজেপি ওদের ব্যাডমিন্টন খেলতে বাধা দিচ্ছিল? বিজেপি ওদের কাছ থেকে র্যাকেট বা কর্ক জোর করে নিয়ে নিয়েছিল না নেট কেটে দিয়েছিল? সোজাসুজি একতরফা হামলা চলছে। মৃত ভোটারের ভোটে তৃণমূল ক্ষমতায় বলে তোপ বিপ্লবের। মৃত ভোটারদের হয়ে তাই তৃণমূল কথা বলছে বলে কটাক্ষ। এসআইআরে তৃণমূলকে তোপ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। যারা প্রেতাত্মার ভোটে 2021 এসছেন, তো তারা তো প্রেতাত্মার মতোই কথা বলবে। যখন আবর্জনা জমবে, পরিষ্কার করতে ড্রেন তো তৈরি করতে হবে, হাত পা একটু কাটবে। জীবিত 18 বছরের ছেলে সে ভোট দিতে পারবে না, ফার্স্ট টাইমের ভোটার, কিন্তু প্রেতাত্মা ভোট করবে। আর প্রেতাত্মার ভোটেই তো এই সরকারটা হয়েছে, তার জন্য প্রেতাত্মার মতো ব্যবহার এরা করে। বিপ্লব দেবকে কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপি বিপ্লব দেবকে ফুলচাম মুখ্যমন্ত্রী করেনি, পাশের রাজ্যে এসে জ্ঞান দিচ্ছেন বলে কটাক্ষ। বিপ্লব দেব ত্রিপুরার বিশিষ্ট নেতা,
তিনি এমন একজন মুখ্যমন্ত্রী, তার পার্টি তাকে পুরো টার্ম মুখ্যমন্ত্রী রাখার যোগ্য বলেই মনে করেনি। তাকে সরিয়ে দিয়ে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে, তিনি এসে পাশের রাজ্যে জ্ঞান দিচ্ছেন। কোনো কথা হলো? একবার ফুল টার্ম কমপ্লিট করতে পারেননি। আর যত ভুল ধারণার উপর থাকবে বিজেপি, তত বেশি করে চোরাবালিতে ডুববে। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর এবার জলপাইগুড়ি, মুর্শিদাবাদ এবং কোচবিহার। পূর্ব বর্ধমানের শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এসআইআর হিয়ারিং নিয়ে নানা জেলায় হয়রানিও অব্যাহত। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার বাসিন্দা নিবাস সরকার। রবিবার তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, সম্প্রতি তার ছেলেকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। এই এসআইআর এর আতঙ্কে আর কি ভুগতেছিল আর কি, ডকুমেন্টস নেই জন্য। সকালে এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাবা এইগুলো নিয়েই মাথার মধ্যে প্রেশারটা বেশি নিত আর কি। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআইআর এর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল। বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা এই হয়েছে কি করতে হবে। ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি, রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি, 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খানাপিনে কিছু খাচ্ছে না। বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিক মতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল। মিলন রায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা। শুক্রবার বাড়ির কাছের রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, গত বুধবার তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই আতঙ্কে আগেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেবার বেঁচে যান, কিন্তু আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়ির কাছে রেল লাইনে আত্মহত্যা করেন মিলন। আমি হিয়ারিংয়ে গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপি নিয়ে বাংলাদেশ চলে যায়, তাইলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পাতে দিয়ে দিল, কেউ আগুলে রাখতে পারলাম না। বাচ্চার বয়স 25 দিন। তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে। ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে। ওষুধ খাওয়াই নিয়ে এসেছি। এখন ব্যথা নিয়ে লাইনে দাঁড়ায়। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়ে ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা। এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়ে ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কষ্টের তো শেষ নেই। এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু প্রবলেম। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ সামনে আসছে। কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম মালদার হরিশ্চন্দ্রপুরে, যেখানে হিয়ারিংয়ে নাতি পৌঁছায় দাদুর কবরের মাটি নিয়ে। আর এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখায়। দেখুন, এই বৃদ্ধ হিয়ারিং সেন্টারে পৌঁছেছেন মাথায় ট্রাঙ্ক নিয়ে
কেন? এই ট্রাঙ্কের মধ্যে কি রয়েছে? যাবতীয় নথি রয়েছে। ভাবুন একবার, আজব এই ঘটনা। মাথায় ট্রাঙ্ক নিয়ে এসআইআর শুনানিতে পৌঁছেছেন এই বৃদ্ধ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের রীতিমতো শোরগোল। শেখ সাইফুদ্দিনকে এসআইআর নোটিশ, যাবতীয় কাগজপত্র ট্রাঙ্কে ভরে শুনানিতে পৌঁছেছেন এই বৃদ্ধ। বাড়ি থেকে ডকুমেন্টস নিয়ে এসেছে, বাড়ি থেকে কাগজ নিয়ে এসেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? দিকে দিকে এই ছবিটা সামনে আসছে। এসআইআর এর শুনানি, আর সেই শুনানিতে হয়রানি, বাড়ছে ক্ষোভ। ভোটের মুখে এই ক্ষোভ হয়ে উঠতে পারে পদ্মের কাঁটা। এটা আঁচ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তাদের নিশানায় নির্বাচন কমিশন, তো কখনো আবার তৃণমূল, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপির কিছু করার নেই, যত দোষ তৃণমূল এবং কমিশনের। যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক, তাদেরকে নিয়ে ডেলিভারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে। এই নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে নোটিশ জারি করে, এই নিত্য নতুন এক একটা করে ফরমান জারি করছে, মানুষের হয়রানির শেষ নেই। আমরা দুবার এসেছি, আমি যেরকম সাফারার হচ্ছে এইভাবে আমার পাড়ার এরকম অগণিত মানুষ সাফারার। এসআইআর শুনানিতে হয়রানি, এ নিয়ে ক্ষোভের পাহাড়। বিধানসভা ভোটের মুখে এই ক্ষোভ পদ্মে বড় কাটা হয়ে উঠতে পারে। এটা আঁচ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তারা নিশানা করছে নির্বাচন কমিশনকে, কখনো আবার শাসক শিবিরকে, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপি দায়ী নয়, যত দোষ কমিশন এবং তৃণমূলের। যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোন প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলও তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। যখন এসআইআর ঘোষিত হলো, কত বড় বড় কথা। এরা মানুষের সঙ্গে নেই, এদের সংগঠন নেই। ভালো করে ভেবে দেখুন, বিএলএ 2 বিজেপি এলাকায় কোনো লোক নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে নতুন নোটিশ করিয়ে নিয়ম পাল্টে বাইরের ছেলেদের বুথে অ্যালাউ করা হলো। ইলেকশন কমিশনের উপর ভরসা করে নাম কাটাতে গেছে, এখন ধরা পড়ে গিয়ে সব অসহায়ের আর্তনাদে। কখনো তৃণমূলকে নিশানা, কখনো নির্বাচন কমিশনকে আক্রমণ। নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে তো সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। ফ্লপ হিন্দি ছবির নায়কের মতো এত ডায়লগ মারছেন কেন? মহারাষ্ট্র, দিল্লি, বিহার, হরিয়ানা যেসব করে আপনারা পার পেয়ে গেছেন, কেউ ধরতে পারেনি। এখানে মমতা ব্যানার্জি ধরেছেন, একজন রোহিঙ্গা ভোটার লিস্টে পার করতে পারেনি। তাদের যদি এত কিছু করার ইচ্ছা থাকে, যান না, আপনাদের তো সব লোকজন। এরই মধ্যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যে প্রহসন চলেছে, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আমাদের ফর্ম 7 জমা নিতে হবে, তারপর হিয়ারিং করে মাইক্রো লেভেলে ওরা যেভাবে এনকোয়ারি করতে চান করে ভোটার লিস্ট পাবলিশ করুন। নিউজ 18 বাংলা। বসিরহাট 2 ব্লকের বিডিওকে সাসপেন্ডের নির্দেশ, মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আরো একবার আপনাদেরকে জানাবো, বিডিওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনের। ঠিক কমিশনের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে? প্রতিনিধি মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কমিশনের তরফ থেকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে?
দেখো, বসিরহাট 2-এর বিধায়ক এবং তথা এই আরও তার সৌমিত্র প্রতিম প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ইআরওর দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি আরো অতিরিক্ত 11 জনকে নিয়োগ করেছিলেন। গত 20 জানুয়ারি শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন এই বিষয়ে এবং জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করেছিলেন তিনি, এবং সেটা নিয়ে তদন্ত শুরু হয় মুখ্য নির্বাচন আধিকারিকের, এবং সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবার বিডিওকে সাসপেন্ড করতে নির্দেশ দেওয়া হলো এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবকে, এবং এই পদক্ষেপ করার যে রিপোর্ট সেটা 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। এই নিয়ে দ্বিতীয়বার কোনো আধিকারিকের বিরুদ্ধে সরকারি তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদেরকে আরো একবার জানাবো, বসিরহাট 2 ব্লকের বিডিওকে সাসপেন্ডের নির্দেশ, মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, 48 ঘন্টার মধ্যে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আরো একবার জানবো তোমার থেকে। দেখো, বসিরহাট 2-এর বিডিও তথা আরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। ইআরও সৌমিত্র প্রতিম প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার দায়িত্ব যেটা ছিল সেই দায়িত্বের পরেও তিনি অতিরিক্ত 11 জনকে নিয়োগ করেছিলেন। গত 20 জানুয়ারি শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে, এবং সেটা নিয়ে তদন্ত শুরু হয় এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সরকারি আধিকারিককে অর্থাৎ বিডিও, যিনি বসিরহাট 2-এর বিডিও, সেই সৌমিত্র প্রতিম প্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন, এবং সেই সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। এই গোটা নির্দেশ 48 ঘন্টার মধ্যে পালন করতে হবে এবং নির্বাচন কমিশনকে। পুলিশ মেডেল পেলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল। আরজি করে ধর্ষণ খুনের তদন্ত, ভি চন্দ্রশেখরের তত্ত্বাবধানেই আরজি কর ধর্ষণ খুনের তদন্ত হয়। গুজরাট ক্যাডারের 2000 ব্যাচের আইপিএস ভি চন্দ্রশেখর। 77তম প্রজাতন্ত্র দিবসে ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল। সত্যি কথা বলতে কি, খুবই দুঃখজনক বিষয় যে এই মেডেলগুলো কারা সিলেক্ট করেন আর কারা দেন। আমি ডিজিকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 12 তারিখ সিবিআই হেডকোয়ার্টারে গেছিলাম, তখন ডিজি আমাদের মানে বিভিন্নভাবে চেপে ধরেছেন সঞ্জয়কে মানতে হবে, সঞ্জয় একাই অপরাধী সেটা মানতে হবে। তখন ডিজির সঙ্গে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয় এবং আমি ডিজিকে জিজ্ঞেস করি আপনাদের সমস্ত চাকরিগুলো কারা দেয়। ডিজি সেই প্রশ্নের উত্তর আমাকে কিন্তু দেননি। ডিরেক্টর সাইডে দাঁড়িয়েছিল, আমার মাথা এত গরম ছিল আমি ডিরেক্টরকে দেখতেও পাইনি। এই যে সীমা পাউজা, যিনি হাতরাস উন্নাওতে তদন্ত করে, জঘন্য তদন্ত করে ফ্যামিলিগুলো বরবাদ করেছেন, তাকেও পুলিশ মেডেল দেওয়া হয়েছে। এই যে কিভাবে এগুলো হয় এর একটা বিশ্লেষণ আমাদের প্রয়োজন, আমরা এগুলো খোঁজ করছি। আর এবার দেখাবো রক্তপাত ছাড়াই নাকের অপারেশন কলকাতায় অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। দেখুন, নাক নিয়ে খুঁত, রক্তপাত ছাড়াই নাক নিখুঁত। কারো নাকে সমস্যা, হাড় বাঁকা, কেউ চান লুক বদলাতে, এর জন্য রয়েছে রাইনোপ্লাস্টি অর্থাৎ অপারেশনের মাধ্যমে নাকের পুনর্গঠন। গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেকেই এই অপারেশন করিয়েছেন, যেমন শ্রীদেবী। প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, শ্রুতি হাসান। এতদিনে নাকের অপারেশনে ব্যবহার করা হতো ছেনি হাতুড়ি, অনেক সময় হতো রক্তপাত, রিকভারির জন্য সময়ও লাগতো বেশি। এবার এসব থেকে মুক্তি, সৌজন্যে আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টি ডিভাইস। এই অত্যাধুনিক যন্ত্র এবার দক্ষিণ কলকাতার ক্লিনিকে। চিকিৎসকরা জানিয়েছেন আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টি ডিভাইসের মাধ্যমে রক্তপাত ছাড়াই নাকের অপারেশন হয়, চামড়া বা হাড়ের কোনো ক্ষতি হয় না। এই অপারেশন সেফ, এমনকি ব্যথা যন্ত্রণাও
খুবই কম হয় অপারেশনের পরে। তো এখন একটা নতুন মেশিন এসছে যে আলট্রাসনিক ডিভাইস বলে। তো এই আলট্রাসনিক ডিভাইস দিয়ে এই ব্লাড লস বা কোনো রকম আর্টারিতে ড্যামেজ একদমই হয় না। এমনকি একটা যদি ডিমের ওপরে ওই ডিমের শেলটাকে ওই মেশিন দিয়ে কাটা হয়, সে শুধু ওই শেলটাকেই কাটে, তার ভেতরে মেমব্রেনটুকু অ্যাবসলিউটলি আনড্যামেজ থাকে। তো এই মেশিন দিয়ে আমরা একদম প্রিসাইসলি কিভাবে বোনটাকে রিশেপ করা হচ্ছে বা কাট করা হচ্ছে সেটা আমরা করতে পারি। ছেনি হাতুড়ির যে ইউজ সেইটা না করে আরও কন্ট্রোলড, আরও প্রিসাইজভাবে আমরা ওই আলট্রাসনিক ডিভাইস দিয়ে অপারেশনটা করতে পারি। চিকিৎসকরা বলছেন যে এই আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টির মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে এই নাকের পুনর্গঠন করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।